গল্পে বাস্তবতা খুঁজতে এসো না, কারণ এটা সম্পূর্ণ কাল্পনিক গল্প। এবার গল্প শুরু করা যাক। পৃথিবী থেকে সম্পূর্ণ এক আলাদা জগৎ, যার সম্বন্ধে মানুষ আজ অব্দি বিশেষ কিছু জানতে পারেনি। যখন কেউ নিঃশব্দে ঘুমায় আর বাতাস হঠাৎ ভারী হয়ে আসে, তখন নির্দিষ্ট জায়গায় একটা ফাটল খোলে। ফাটলটা খুবই ক্ষণস্থায়ী, অন্ধকারে ঢাকা, শব্দহীন, অথচ তীব্রভাবে জীবন্ত। নিচে নেমে গেলেই যা প্রথমে চোখে পড়ে তা কোনো মাটি নয়, বরং জ্বলন্ত ছাইয়ের মেঘ। প্রতিটি ধাপে আগুন জমে থাকে, আর সেই আগুন ছুঁয়ে থাকে হাড়ের মতো শক্ত পাথর রাজপথ। এই পথ ধরে হাঁটলে কেউ আর ফিরে আসে না, কারণ এখানেই শুরু আল খায়াল, জিন রাজ্য, যেটা সময়ের বাইরে দাঁড়িয়ে আছে। এখানে পৃথিবীর মতো দিন রাতের হিসাব নেই, শুধু এক অচল সময়। এখানকার সময় জ্ঞান পৃথিবীর থেকে আলাদা। এখানের আকাশ কালো নয়, বরং লালচে ধোঁয়ার মতো, যেখানে প্রতিটি ঝলকে দেখা যায় আগুনে পোড়া ছায়াদের মুখ। বাতাস এখানে শব্দ ছোঁয় না, শুধু মাঝে মাঝে ভেসে আসে জিনদের ফিসফিস, শপথের কথা, বিশ্বাস ভঙ্গের কথা, আর এক অজানা কন্যার আগমনের ভবিষ্যৎ জ্ঞানী। এই রাজ্যে পাহাড়গুলো আগুনে তৈরি নয়, বরং তারা প্রাচীন জিনদের মৃতদেহ। 1000 বছর আগের যুদ্ধের পর যাদের কবর দেওয়া হয়নি, তাদের হাড়, তাদের ছায়া আর তাদের অভিশাপ মিলে গড়ে উঠেছে পাহাড়গুলো। রাজ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অদ্ভুত গম্বুজ, যার ভিতরে সবসময় ঝরে ছাই, অথচ কেউ জানে না সেই ছাই আসে কোথা থেকে। কেউ বলে এটা কোনো কুয়ো না, এটা হলো জিন জাতির স্মৃতি। যত বেশি ভুলে যায় তারা নিজেদের পরিচয়, তত বেশি ছাই জমে এই গম্বুজে। আর যখন গম্বুজ ভরে ওঠে, তখন আবার খোলে এক ফাটল, যা ছড়িয়ে পড়ে মানুষের জগতে। এই রাজ্য কোনো মানুষের নয়, কেউ চাইলেই আসতে পারে না, কেউ ভুলে এলেও ফিরে যেতে পারে না। সিংহাসনে বসে আছেন মালিক আল জিন মিন ইয়ঙ্গি। উনি হচ্ছে এখানে সর্বস্ব ক্ষমতাধারী। ওনার কথাই এখানকার শেষ কথা। পাশে অন্য সিংহাসনে বসে আছে জাং হোসিওক, যার নেকনেম জেহব। সুগার শোয়ে যেন আগুনে ধোয়া কোনো অন্ধকার পাথরের মতো, চোখ দুটো অগ্নিনাল, যেখানে কেউ তাকালে নিজের ভয় দেখতে পায়। এইদিকে জেহব, তার ধূসর নীলাভ ত্বক, সে অন্ধকার জগতের একমাত্র নক্ষত্র। পরনে আগুনে বোনা ধোঁয়াময় পোশাক, যা মানুষের চোখে অস্পষ্ট কিন্তু ভয়াবহ সৌন্দর্যের প্রতীক। হাতে রক্তরঙা রাজদণ্ড, যা তার ক্ষমতা ও শীতল শাসনের চিহ্ন। সবাই সিংহাসনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের আছে যমজ ছেলে, যারা দেখতে একই রকম, কিন্তু তাদের চরিত্র একে অপরের বিপরীত। আর একটা রয়েছে ছোট কন্যা, প্রহরী রাজপুত্র জেকেকে ডেকে আনো। জি মহারাজ। জেকে দুই ভাইয়ের মধ্যে গুণে গরিমায় যেন সমস্ত রাজ্যের ভার তার কাঁধে তুলে দেওয়ার মতো যোগ্য। বুদ্ধি, শক্তি, সৌন্দর্য সবে তার মধ্যে। রাজনীতির মারপ্যাচ বোঝে, পিতার আদেশ মানে, প্রজাদের ভালোবাসে। সত্যিকারের এক আদর্শ জিন। জেকে বাবার সামনে হাজির হতেই বলে উঠল, তোমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না জেকে? নিশ্চয়ই সে আবার সেই নিষিদ্ধ এলাকায় গিয়েছে। জেকে মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি জাংকুককে ফিরিয়ে আনছি। মালিক আল জিন সুগার জীবনে জাংকুক মানে ক্লান্তি, উৎকণ্ঠা। যদিও যমজ, তবুও দুই ভাই যেন সম্পূর্ণ বিপরীত জগতের বাসিন্দা। জাংকুক এক বিদ্রোহী সত্তা, এক ভয়ঙ্কর আগুন, যে নিয়ম মানে না, পর্যার যন্ত্রণা দেখে হাসে। শক্তিতে দুর্দান্ত, বুদ্ধিতে শানিত, সৌন্দর্যে দুর্নিবার। তবুও জাংকুক জিন রাজ্যের এক বেপরোয়া অন্ধকার, জেকে সাদা কালো ধোঁয়ার ভেতর দিয়ে একের পর এক অলৌকিক স্তর অতিক্রম করে এগিয়ে চলেছে। চারদিকে বাতাসের ভারী, বিষাক্ত এবং অদ্ভুতভাবে নীরব। এটি জিন রাজ্যের এক ভয়ঙ্কর কোণ, যেখানে বসবাস করে রাজ্যচ্যুত, বিকৃত, খারাপ জিনেরা। তারা কারো নির্দেশ মানে না। বাতাসে পচা কিছু একটা পোড়া গন্ধ, মৃত ছায়াগুলোর মতো কিছু অদৃশ্য সত্তা দূরে ঘোরাফেরা করছে, চোখে আগুনের রেখা। জেকে সাবধানে এক পাথরের আড়ালে দাঁড়ালো। ঠিক তখনই দূরে দেখা গেল এক বিশাল কালো পাথরের উপর বসে আছে রাজপুত্র জাংকুক। গা ভর্তি ধুলো, চোখে লালচে আভা, ঠোঁটে বিদ্রুপের হাসি। তার সামনে এক বদজিন হাঁটু গেড়ে বসে ফিসফিস করে কিছু বলছে। জাংকুক তার দিকে তাকিয়ে বলল, আজকে তুমি এসো, আমার ভাই এসেছে। জাংকুকের কথায় খারাপ জিনটি চলে গেল। জেকে ধীরে ধীরে সামনে এলো। জাংকুক, তুমি এখানে? তুমি জানো না
এখানে আসা নিষিদ্ধ। বাবা চিন্তা করছেন, চলো। তুমি জানো না ভাই, এখানেই আমার ভালো লাগে। রাজসভা আমাকে বেঁধে রাখে, এখানে আমি মুক্ত। তবে আমি শুধু তোমার জন্যই ফিরছি। তারপর তারা ধীরে ধীরে রাজপ্রাসাদের পথে ফিরতে শুরু করলো। জেকে জাংকুককে রাজসভায় পাঠিয়ে দিয়ে নিজের কক্ষে চলে গিয়েছে। জাংকুক, তুমি কোথায় ছিলে এতক্ষণ? জাংকুক মাথা ঘুরিয়ে তাকালো। আমি একটু হাওয়া খেতে গিয়েছিলাম। জাংকুক, তুমি দিনের পর দিন সহ্যের সীমা অতিক্রম করছো। রাজপুত্র হয়ে এভাবে চলাফেরা করতে পারো না। আমি কক্ষে যাচ্ছি। আপনাদের বিচার সভা আমার সহ্য হচ্ছে না। এসবের জন্য জেকে ডাকুন। সে তো নিখুঁত। কথা শেষ করেই পেছন ফিরে চলে গেল। কোনো অনুমতির অপেক্ষা করল না সে। তার পায়ের শব্দ মিলিয়ে গেল রাজপ্রাসাদের পাথরে। পেছনে সবাই মাথা নিচু করে বসে রইল। অন্যদিকে পৃথিবীতে সারাদিন পর বাড়িতে ফিরেছে তে। পুরো নাম কিম তেয়ং। সে পরিবারের একমাত্র সন্তান। এসে দেখলো বাড়িতে তার আম্মু নেই। মনটা তার একটু খারাপ। আজকেও তের বাবা মায়ের বয়স নিয়ে কথা উঠেছিল বিদ্যাপাঠে। তের বাবা মায়ের যা বয়স তাতে তের বয়স হিসেব করে বলা যায় 60 বাবার ষোড়শী কন্যা। এত বয়স করে কেন বাবা তাকে পৃথিবীর মুখ দেখালো, সেসব ভাবতেও ইতস্ত লাগে তার। তবে বদমাস ছেলেমেয়েদের জন্য না ভেবেও পারা যায় না। তে তার মাকে না পেয়ে বাবার কক্ষে প্রবেশ করলো। তার বাবা বিভিন্ন খারাপ শক্তি থেকে মানুষকে সুরক্ষা দিতে পারে। অবশ্য মেয়েকে কখনোই এসব কাজে জড়ায়নি তিনি সবসময় মেয়েকে দূরে রাখতেন এসব কাজ থেকে। আজও তার বাবা তার কক্ষে একটা মেয়ের শরীর থেকে খারাপ জিনকে সরানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তে রুমে প্রবেশ করে। তে বাবার রুমে প্রবেশ করে জিজ্ঞাসা করলো, আমি কোথায়? আপনি কি জানেন? না। তে বাবার সাথে কথা বলতে বলতে মেয়েটার দিকে তাকালো। সামনে বসে থাকা মেয়েটার কপালে অদ্ভুত একটা কালো জ্যোতি দেখা যাচ্ছে। তে কৌতূহল মেটাতে মেয়েটার দিকে এগোলো। এটা দেখে তের বাবা রেগে উঠল। তে, তোমাকে যেতে বলেছি। আব্বাজান ক্ষমা করবেন, ওনার কপালের মধ্যে কিন্তু কিছু একটা আছে। আমাকে স্পর্শ করতে দিন দয়া করে, আমি নিজেকে সামলাতে পারছি না। আর কিছু বুঝে ওঠার আগেই তে মেয়েটার কপালে হাত রাখলো। চমকালো মেয়েটা। তার শরীরে অসহ্য যন্ত্রণা অনুভূত হচ্ছে। তে শরীর কেমন কাঁপছে। ঘটনার আসমিকতা বোঝার আগেই মেয়েটা ও তে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল ফ্লোরে। আর অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা কালো অবয়ব আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বাতাস ও আগুনের তৈরি প্রাণী। আগুনে ভৎস হয়ে গেল। এটা কি বিস্ময়কর নয়? তের ঘরের সামনে বারান্দায় পায়চারি করছেন আরএম। তের ঘরের সামনের বারান্দাটা আধা বৃত্তাকার। পাথরের মেঝে ধূসর, তাতে নকশা করা পুরনো সব জ্যামিতিক রেখা। চারপাশে ঘেরা সোনালি রেলিং। উপরে ঝুলছে লন্ঠন। জিন মেরে পাশে বিছানায় বসে আছেন। তে নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। চোখ এখনো বন্ধ, কিন্তু মুখে এক শান্ত ছায়া খেলে যাচ্ছে। আর ওই মেয়েটার জ্ঞান ফেরার পরপরই সে ধন্যবাদ জানিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সুস্থ হয়ে উঠে এমনভাবে হাসছিল যেন কিছুই হয়নি। অথচ কিছুক্ষণ আগেও মেয়েটা ছটফট করছিল যন্ত্রণায়। আর সেই মুহূর্তটাই বারবার মনে করছেন। যাকে ছোঁয়াও বিপজ্জনক ছিল, তাকে তের একটি স্পর্শে কেমন এত কিছু হয়ে গেল। আর জানেন, এই চিকিৎসা বিদ্যার বাইরে কিছু ঘটেছে। মেয়েটার কপাল থেকে আগুনের মতো কালো জ্যোতি হঠাৎ উধাও হয়ে যাওয়া, আর তার সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য অস্তিত্বের ছাই হয়ে মিশে যাওয়া, সবই ছিল অসম্ভব। তে কিভাবে করলো? সে কি জানে কিছু? কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরল, কিন্তু তের মনে একটা প্রশ্ন ঘুরছে। এত তাড়াতাড়ি মেয়েটা সুস্থ হলো কিভাবে? আর আমার ভেতর দিয়ে কি যেন ছুটে গেল, সে অদ্ভুত অনুভবটা, ওটা কি? তে বুঝতে পারছে এই ঘটনার ভেতরে লুকিয়ে আছে আরো কিছু গভীর অজানা কিছু। তাকে খুঁজতে হবে উত্তর। রাতের বেলা তেকে নিয়ে এতটা ভাবছেন কেন? মেয়েটা যথেষ্ট বুঝদার। সে নিজের সমস্যা নিজে সমাধান করতে পারবে। আগামীকাল ওকে আবাসিকে দিয়ে আসছি আমি। এখানকার পরিবেশ এখন আর ওর জন্য নিরাপদ নয়। ভাগ্য কি আমরা বদলাতে পারি? যদি তের কপালে এসব ছায়া লেখা থাকে, চুপ করো। আমাদের মেয়ে হলো, ওর রক্তে ওই বংশের ধারা নেই। ওর জীবনে এসব ভৌতিক বিষয় জড়ানোর কোনো মানেই হয় না। তবুও তো তুমি দেখেছ, ও সাধারণ মেয়ের মতো নয়। ছোটবেলা থেকে এটা স্পষ্ট ছিল। প্লিজ চুপ করো, সকালে রওনা দিতে হবে ওকে। অন্যদিকে জাংকুক আর জেকের বোন রোজি, সে আবদার করে বসলো পৃথিবীতে আসবে। তার পৃথিবী দেখার খুব ইচ্ছে। বোনের আবদার মেটাতে জেকে রাজি হলো, কিন্তু তার বোনটা যে জাংকুককে ছাড়া যাবে না পৃথিবীতে।
বনের জেদের কাছে জাংকুকও হার মারলো। তারপর তিনজনই পৃথিবীতে আসলো। জাংকুক নিজের মতো করে চলে গেল। এইদিকে তে, তার মন খারাপ, তাই সবগুলো ক্লাস না করে কলেজ থেকে বেরিয়ে এসেছে সে। কলেজ থেকে হোস্টেলের দূরত্ব বেশি না। আচমকা কলেজের মাঠের পাশে একটা গাছের আড়ালে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো। কৌতূহল মেটাতে সেদিকে এগিয়ে গেল। এদিকে একজন মানুষকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে চমকালো জেকে আর রোজি। ভাইজান, ওই মানুষটি আমাদের দিকে আসছে কেন? সে কি আমাদের দেখতে পাচ্ছে? প্রশ্নটা যে জেকের মনে আসেনি সেটাও না, কিন্তু মানুষের পক্ষে তাদেরকে দেখা অসম্ভব যতক্ষণ না তার নিচ থেকে সামনে আসে। জেকে তের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালো। মুহূর্তে যেন তার হৃদস্পন্দন থমকে গেল। এই মানবীর চোখ যেন শীতল জলধারা, সেই শীতলতা গ্রাস করছে তাকে। জেকে তের দিকে ওইভাবে তাকিয়েছে দেখে আবারও বলে উঠল রোজি, ভাইজান, মেয়েটি তো আমাদের সামনে এসে দাঁড়ালো। তে আশেপাশে সামনে সব জায়গায় তাকিয়েও কাউকে দেখতে পাচ্ছে না, অথচ একটু আগেই মনে হচ্ছিল এখানে কেউ ছিল। জেকে এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। মেয়েটি তাদেরকে দেখতে পায়নি, তাহলে মুস্কি হাসলো সে। তে তাদের সামনে দাঁড়িয়ে, অথচ বুঝতেও পারছে না কিছু। চিন্তা করো না রোজি, সে আমাদেরকে দেখতে পারছে না। রোজি হাসলো খানিক। পৃথিবীর মানুষকে এত কাছাকাছি আগে দেখেনি সে, তাই ভালো করে দেখছে। অন্যদিকে জেকে নিজের অনুভূতি নিয়ে ভাবনায় মশগুল হয়ে গেছে। এই মেয়েটিকে, তাকে দেখে হৃদয় এমন কম্পিত হলো কেন? এক মানবীর জন্য এমন অনুভব হওয়া আশ্চর্যজনক ব্যাপার। তে শেষবারের মতো আশেপাশে তাকালো। কিছু না দেখতে পেয়ে আবারও নিজের গন্তব্যে এগোলো। ইদানিং তের জীবনে কি ঘটছে সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। মনটা যেন অকারণে ভারী হয়ে আছে। ভাবনারা ছড়িয়ে ছিটিয়ে হাঁটতে হাঁটতে সে পুরোপুরি নিজের জগতে ডুবেছিল। হঠাৎ চোখের পলকের সামনে যা দেখলো তাতে সে থমকে গেল। রাস্তার মাঝখানে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সাদা ধূসর লোমে ঢাকা এক খরগোশ। বড় বড় চোখে যেন তাকিয়ে আছে সরাসরি তীর দিকে। মুহূর্তের জন্য চারপাশের শব্দ মিলিয়ে গেল। তে ঠোঁটের কোণে ধীরে ধীরে এক আনন্দময় হাসি ফুটে উঠল। অন্যদিকে নিজের দিকে এক মেয়েকে তাকিয়ে হাসতে দেখে জাংকুকের বিস্ময়ের শেষ রইল না। তে ঠিক সামনে দাঁড়িয়ে আছে সে। তে হালকা হাসছে। জাংকুকের দৃষ্টি ধীরে ধীরে তের পা থেকে মাথা অবধি চলে গেল। এতটুকু গরনের মেয়ে, কিন্তু চেহারায় এক অদ্ভুত আকর্ষণ। তার ঠোঁটের কোণে অনায়াসে এক হাসি ফুটে উঠল। তে আসলে জাংকুকের দিকে নয়, রাস্তার মাঝখানে বসে থাকা খরগোশটির দিকে এগোচ্ছিল। খরগোশটি নিশ্চিত ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছিল। সে ঝুঁকে বসে হাত বাড়িয়ে ধরতে চাইল, কিন্তু মুহূর্তেই খরগোশটি এক লাফে সরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। সহসাই তার মন খারাপ হয়ে গেল। জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। মেয়েটির মন খারাপ হওয়াতে তারও অকারণে অশান্তি লাগলো। হঠাৎ নিজের জাদুর ক্ষমতা ব্যবহার করে সে সেখানে এক কালো খরগোশ হাজির করলো। তে চমকে উঠল, কিন্তু তে কোনো আগ্রহ দেখালো না। বসা থেকে উঠে দাঁড়ালো আর সেই খরগোশের দিকে একবারও এগোলো না। তের উদাস ভঙ্গিতে চলে যাওয়া জাংকুকের চোখ এড়িয়ে গেল না। কালো খরগোশটা তার জাদুর ফল। ভালোবেসে মেয়েটিকে খুশি করার জন্যই হাজির করেছিল, অথচ সে একবারও তাকালো না, ছুঁতেও চাইল না। জাংকুকের জ্বর শক্ত হয়ে উঠল। চোখের তীক্ষ্ণ ঝিলিক নেমে এলো। বুকের ভেতর যেন গরম ধোঁয়া জমে উঠল। এভাবে কেউ তার উপহার উপেক্ষা করে চলে যেতে পারে? ঠোঁটের কোণ টেনে হালকা এক ব্যঙ্গাত্মক হাসি ফুটল, কিন্তু ভেতরে ভেতরে ক্রোধে ফুঁসছিল সে। এইদিকে তের মা বাবা তেকে দূরে পাঠিয়ে একটু খুশি না। তে তাদের নিজের সন্তান নয়, তারা ছিল নিঃসন্তান। কিন্তু কোনো এক ঝড়ের রাতে জঙ্গলের পাশের রাস্তায় তেকে কুড়িয়ে পেয়েছিল। তখন তের বয়স ছিল মাস 6 দুধের শিশু। তের বয়স বাড়ার সাথে সাথে আরেম অনুভব করে সে কোনো সাধারণ মেয়ে নয়। যদিও তার মধ্যে কখনো প্রকাশ্যে কোনো অলৌকিক ক্ষমতা দেখেননি, তবুও তার উপস্থিতি ছিল এক অদ্ভুত শক্তির মতো। তের উপস্থিতি সবসময় একটা আলাদা শক্তি হিসেবে কাজ করেছে। আরএম যখনই কোনো জিনে আক্রান্ত রোগীর মুখোমুখি হতেন অদ্ভুতভাবে, তখনই সেখানে উপস্থিত হতো তে। আরও বিস্ময়ের বিষয়, তের উপস্থিতি পাওয়া সেই মানুষগুলোর চারপাশে আর কোনো অশুভ ছায়া ভিড়তে সাহস করত না। এই সকল জিনিস ছোটবেলা থেকেই আরএমকে ভাবিয়ে তুলত। এদিকে তে কক্ষে এসে বইপত্র টেবিলের উপর রাখলো। শরীরটা বড় ক্লান্ত লাগছে আজ। বিছানার শরীরে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল সে। আচমকাই ঘরের আবহাওয়া যেন বদলে গেল। কেমন শীত শীত অনুভব হতে লাগলো তের।
পায়ের দিক থেকে কম্বল টেনে গায়ে জড়িয়ে নিল সে। চোখ না খুলে অদৃশ্য কোনো কোনায় দাঁড়িয়ে জাঙ্কুকের ঠোঁটে মুস্কি হাসি ফুটে উঠল। মুহূর্ত পরে সে এসে তীর পাশে কনের উপর ভর দিয়ে শুয়ে পড়ল। তীর চোখ, ঠোঁট, গাল যেন সব অবিশ্বাস্যভাবে টানছে তাকে। আলতো করে আঙুলের ডগা দিয়ে সে ছুঁয়ে দিল তীর গলা। হঠাৎ চোখ মেলে তাকালোতে মনে হলো যেন কেউ স্পর্শ করলো তাকে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পেল না। মনের ভুল ভেবে আবার চোখ বন্ধ করে ফেললোতে জাঙ্কুক মিটি মিটি হাসছে কেবল। তীর হঠাৎ খুব ঘুম পাচ্ছে, এতটা ঘুম যে সে চাইলেও না ঘুমিয়ে পারবে না। মুহূর্তের মধ্যেই তীর ঘুমের দেশে হারিয়ে গেল। তাতে জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি আরো প্রশস্ত হলো। সে এবার তীর কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আস্তে করে কানের পাশে গুজে দিল। তার চোখে তীর প্রতি এক অদ্ভুত আকর্ষণ। আলতো করে নিখুঁত স্পর্শের মতো জাঙ্কুকের আঙুলের ডগা গেল তীর কানের লতিতে। জাঙ্কুকের ঠোঁটে ফুটল এক শয়তানি হাসি, মোহময় হাসি, কিন্তু তে গভীর ঘুমে তলিয়ে আছে। তবে স্পর্শ বৃত্তাকারে চলে এলো মাঝখানে, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছিল তার হৃদস্পন্দনের ছন্দ। এই প্রথম কোনো মানবীর হৃদস্পন্দন এত কাছ থেকে শুনছে জাঙ্কুক। ছন্দময় সেই শব্দে অদ্ভুত অনুভূতি ভর করলো তার মধ্যে। ইচ্ছে হলো এই শব্দ আরো কাছ থেকে শুনতে, তাই ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে কান পেতে রইল তের বক্ষপিঞ্জিরায়। আর সেই সাথে অনুভব করলো তার উষ্ণ নিঃশ্বাসের গরম ছোঁয়া। তে গভীর ঘুমের মাঝে ডুবে আছে। জাঙ্কুক উঠে ধীরে ধীরে দাঁড়ালো। তার চোখে যেন এক অদ্ভুত উষ্ণতা ও রহস্য মিশে আছে। সে তের দিকে একবার তাকিয়ে মৃদু হাসলো। হাতের মুঠো থেকে একটা কালো গোলাপ বের করলো। গোলাপে কাটা দেখে ভুরু কুঁচকে ফেললো সে। তের কোমল হাতে গোলাপটি রাখার জন্য সে সাবধানে গোলাপের কাটা আশ্রয় ফেললো। তের হাতের মুঠোয় গোলাপটি রেখে সে জানলার দিকে এগিয়ে গেল। জাঙ্কুক শেষবার তীর দিকে তাকিয়ে ফিসফিস করলো, যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমার দেখা না হচ্ছে ততক্ষণ এই ফুল তোমার জন্য। তারপর কৌতূহলী বাতাসের সঙ্গে মিলিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। অন্যদিকে রোজি আর জেকে। ভাইজান, জাঙ্কুক ভাই কোথায় গেল সেটাই ভাবছি। আমাদের ফিরতে হবে। এরই মধ্যে জাঙ্কুক চলে আসলো। জেকে সামনের দিকে হাত বাড়িয়ে ইশারা করতেই মাটিতে হঠাৎ ঘূর্ণায়মান একটি আলোয় ভরা বৃত্ত তৈরি হলো। তারা তিনজন ধীর পায়ে একে একে বৃত্তের মধ্যে প্রবেশ করলো। বৃত্তটি যেন জীবন্ত, ধীরে ধীরে তাদের চারপাশ থেকে অদৃশ্য হয়ে গেল। জিন রাজে যাওয়ার পর মালিক আল জিন সুগা তাদের দুই পুত্রকে ডেকে পাঠালেন। তোমরা নিশ্চয়ই জানো জিন রাজ্যের নিয়মের কথা। নিয়ম অনুযায়ী পুত্র যোগ্য হলে তাকে সিংহাসনে বসাতে হয়। তোমরা দুজনই বড় হয়েছ, বৃদ্ধি, শক্তি, সৌন্দর্য সব দিকেই তোমরা যোগ্য হয়ে উঠেছ এখন। কিন্তু তোমাদের মধ্য থেকে কাকে ভবিষ্যৎ রাজা হিসাবে নির্ধারণ করব সেটাই বুঝতে পারছি না। এখন তোমাদের মতামত আশা করছি। যে কে আপনার যোগ্য পুত্র তাকে সিংহাসনে বসাতে পারেন। এইসব দায়িত্বের বোঝা আমার মতো বেয়াদবের পক্ষে সামলানো সম্ভব না। জাঙ্কুক, কি হচ্ছে? জাঙ্কুক অন্যদিকে দৃষ্টিপাত করলো। সত্যি সত্যি এসব আলোচনা ভালো লাগে না তার। রাজ্য ক্ষমতা নিয়ে তার কোনো আগ্রহ নেই। নিজের ইচ্ছে মতো বেঁচে থাকার মধ্যেই তার সব সুখ নিহিত আছে। বাবা, আমাদের কিছু বলার নেই। আপনি আমাদের থেকে অধিক বিচক্ষণ জিন, তাই আপনি সিদ্ধান্ত নিন। জেকের কথায় সন্তুষ্ট হলো সুগা। তারপর বলল, 3 মাসের মধ্যে আমি সিদ্ধান্ত জানাবো। আপাতত দেখা যাক। জিন রাজ্যের বিকাল নেমে এসেছে ধীরে ধীরে। আকাশ জুড়ে গাঢ় কমলা আর সোনালী রঙের ঢেউ খেলছে, যেন কারো হাতে আঁকা এক অলৌকিক ছবি। চারপাশে এক অদ্ভুত প্রশান্তি, তবে তার মাঝেও প্রাণের স্রোত বয়ে চলেছে। জানালার পাশে দাঁড়িয়ে আছে জেকে। তার মনে পড়ে তের কথা। মেয়েটিকে ভালো করে দেখতে পর্যন্ত পারেনি, এমনটা মনে হচ্ছে তার। কিছুতেই যেন শান্তি পাচ্ছে না জেকে। তের সাথে দেখা করলে কেমন হয় ভেবে দ্বিধায় পড়ে গেল সে। বিনা কারণে পৃথিবীতে যাওয়া কি উচিত হবে? কক্ষের ভেতরে পায়চারি করতে শুরু করেছে সে। তার অস্থির চিত্ত তাকে স্থির থাকতে দিচ্ছে না। একজন মানবের জন্য কেন তার এরকম অদ্ভুত আকুলতা, এই অকারণ ব্যাকুলতা? সময়ের হিসাব হারিয়ে ফেললো জেকে। অবশেষে নিজের মনকে আর বেঁধে রাখতে পারলো না। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে কক্ষের দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল সে। এদিকে তে বিকালবেলা ঘুমিয়েছিল। যখন ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় হাতে একটা কালো গোলাপ। তার কৌতূহলী মন বারবার জানতে চাইল, এই গোলাপটা আসলো কোথা থেকে? আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন। অজানা এক অনুভূতি তের মনকে বলে দিচ্ছে কাল বাবা মা আসবেন।
তাদের উপর অভিমান কম নয় তার। এই হোস্টেলে পাঠানোর জন্য মন ভরে রাগ করেছে সে। রাতের নীরবতায় হঠাৎই মনে হলো, সত্যি যদি কাল তারা আসে, মায়ের মুখে সেই শান্ত মমতার হাসিটা দেখলে, বাবার হাতে সেই নিরাপদ ছোঁয়াটা পেলে, তাহলে কি বুকের ভারটা একটু হালকা হবে? অদৃশ্য এক দরজা যেন বাতাস কেটে খুলে গেল। শব্দ নেই, কিন্তু হালকা নীল আলোয় ঢেউ খেলে গেল ঘরের ভেতর। সেই আলো ভেদ করে ধীরে ধীরে এগিয়ে এলো জেকের অবয়ব। তার পোশাকের প্রান্তে হালকা হাওয়ার খেলা, চোখে গভীরতা, যেন হাজারটা বছরের রহস্য জমে আছে তাতে। একবার দুবার নরম মেঝেতে নিঃশব্দ পদক্ষেপে সেই ঘরে প্রবেশ করলো। চারপাশে একবার তাকালো, সবকিছু শান্ত স্থির, প্রায় নিঃশ্বাসহীন। তার দৃষ্টি গিয়ে থামলো বিছানায় শুয়ে থাকা তেয়ের উপর। তার মুখে এক স্বপ্ননীল প্রশান্তি। জেকের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটলো এক মৃদু হাসি। তেয়ে যেন সদ্য ফোটা লাল টুকটুকে এক গোলাপ, যাকে ছুঁতে ইচ্ছে হয় তবুও ভয়ে হাত কাঁপে। ঘরের ভেতর আচমকায় যেন হাওয়া বদলে গেল। শির দ্বারা বেয়ে ঠান্ডার হালকা শিহরণ নেমে এলো। অজান্তেই শরীরটা টান টান হয়ে উঠলো তে। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। গভীর 1 2 3 বার লম্বা নিঃশ্বাস ছাড়লো। শান্ত থাকার চেষ্টা, অথচ ভিতরে ভিতরে সতর্কতা বাড়ছে প্রতিটি মুহূর্তে। দুপুরবেলা যখন সেই অদৃশ্য শক্তি এসেছিল, তখন হয়তো পুরোটা টের পায়নি সে, কিন্তু এখন তার প্রতিটি ইন্দ্রিয় যেন বলে দিচ্ছে এখানে কেউ আছে। চোখ মুখ শক্ত করে ফেলতে হৃদস্পন্দন ধীরে হলো তীক্ষ্ণ। তার ভিতরের অদ্ভুত ক্ষমতা যেন সক্রিয় হয়ে উঠছে। সে মনোযোগ গেঁথে দিল চারপাশে অদৃশ্য শূন্যতায়। গভীরভাবে অনুভব করতে চাইল কে এসেছে এখানে। যে কি তের হাব ভাব পর্যবেক্ষণ করছিল এতক্ষণ। মেয়েটি যেন তার উপস্থিতি টের পেয়ে গেছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? যে কে তের দিকে এগোতে চেয়ে গেল না, বিছানার কাছে এসে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। সে ধীরে হাত তুলল, কিন্তু মাঝপথেই থেমে গেল। মানুষকে ছোঁয়া, বিশেষ করে মেয়েদের, তার জন্য যেন অদৃশ্য কোনো নিষেধাজ্ঞা। তে সরাসরি কিছু না দেখতে পেল, তার চেতনা যেন সেই অদৃশ্য হাতের উষ্ণতা অনুভব করলো। কে আছো এখানে? সামনে এসো, আমি তোমাকে দেখতে চাই। যে কে মিলিয়ে গেল না, চমকালো তের অদ্ভুত আচরণে। এই মেয়ে কোনোভাবেই সাধারণ মানুষ হতে পারে না। সামনে এসো, এখানে কে আছো? যে কে তের প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না, বরং এক গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললো। বিছানার পাশে মেঝেতে আস্তে করে রেখে দিলে এক ক্ষুদ্র স্ফটিকের টুকরো, যা নিজের আলোয় নীলাভ হয়ে জ্বলছে। এটার মাধ্যমে তে জেকে জানতে পারবে। বাতাস হঠাৎ ঘন হয়ে গেল, আলো ঢেউ খেললো, আর জেকের অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল অদৃশ্যতার গহ্বরে। সব শান্ত হয়ে এলে তে আশেপাশে নজর বোলাতে লাগলো। তার দৃষ্টি গেল মেঝের দিকে। সেখানে নীল আলোয় ঝিকিমিকি করছে সেই স্ফটিক। তের আঙুলের দাগায় স্ফটিকের ঠান্ডা ছোঁয়া ছুঁতে তার শরীরের ভেতর দিয়ে কেমন যেন বিদ্যুতের মতো এক তরঙ্গ বয়ে গেল। মুহূর্তের জন্য শ্বাস আটকে গেল তার। চোখের সামনে ভেসে উঠল কিছু অস্পষ্ট ছবি। অদ্ভুত নীল আকাশ, অগ্নিরঙা মরুভূমি, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি, যার চোখ যেন আকাশের সবচেয়ে গভীর রাতেও হার মানায়। সে ভরকে গিয়ে স্ফটিকটা হাত থেকে ফেলে দিল। মেঝেতে পড়ি পাথরটা একবার কাঁপলো, তারপর আবার নরম আলো ছড়াতে লাগলো। তের বুক ধুকবুক করছে। তার মাথার ভেতরে কারো গলার প্রতিধ্বনি, শব্দগুলো যেন দূর আকাশ থেকে ভেসে আসছে, তবু পরিষ্কার। আমি তোমায় বেছে নিয়েছি। কে? অজান্তে ফিসফিস করে উঠল তে, কিন্তু কোনো উত্তর নেই। তে জানে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, নিশ্চয়ই অদ্ভুত কিছু ঘটতে চলেছে তার সাথে। যে কে জিন রাজ্যে ফিরে আসার পর জাংকুকের কাছে গেল। জাংকুক, তোমার কাছে দায়িত্ব আগে নাকি নিজের চাওয়া পাওয়া, ভালোবাসা আগে? আমার কাছে আগে নিজের সুখ, তারপর বাকি সব। জানোই তো তুমি, আমি স্বার্থপর, বেয়াদব, জেদি, মন মতো চলার ব্যক্তি। যে কে এক মুহূর্তের জন্য মাথা নেড়ে সমর্থন জানালো। ভালোবাসার কথা ভাবতেই অল্প সময়ে জাংকুকের মনে এক অচেনা স্পন্দন ভেসে এলো। তে তার না মনে পড়ে হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। যে কে ও জাংকুককে কোন পথে নিয়ে যাবে এই অনুভূতি, কি হবে তাদের সাথে? পরের দিন সকালবেলা তের হোস্টেলে আসে তের মা বাবা তেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তখনই তের বাবা লক্ষ্য করলো কালো গোলাপটা। মানুষ আর জিন, দুই জগতের প্রাণীর হৃদয়ের ধ্বনি আলাদা। মানুষের প্রেম নদীর মতো পথে পথে বাঁক নেয়, ভাঙে, আবার নতুন স্রোত খুঁজে নেয়।
একবার হারালে সময়ের সাথে ভুলে গিয়ে অন্য কারো হাত ধরে নতুন যাত্রা শুরু করে, কিন্তু জিনের হৃদয় মরুভূমির শপথের মতো একবার প্রতিজ্ঞা করলে তা ভাঙা অসম্ভব। তারা একবার কারো প্রতি আকৃষ্ট হলে ভালোবেসে ফেলে সেই সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে। জেকে ও জাংকুকের জীবনেও এই অদ্ভুত নিয়তি নেমে এসেছে। তারা দুজনেই ভালোবেসে ফেলেছে একই নারীকে, তে, কিন্তু দুই ভাইয়ের ভালোবাসা এক নয়। জেকের ভালোবাসা নিঃশব্দ, অদৃশ্য, কিন্তু অসীম গভীরতায় প্রবাহিত। অন্যদিকে জাংকুকের ভালোবাসা প্রবল, উন্মুক্ত, বিধ্বংসীকারী। সে নিজের অনুভূতি আড়াল করে না, বরং সারা বিশ্বের সামনে গর্জে বলতে পারে, সে আমার। গতকাল রাত গভীর হলে জেকে আবারও এসেছিল তেয়ের কাছে, তবে কথা বলার জন্য নয়, বরং তার উপস্থিতি নীরবে অনুভব করার জন্য। তে অন্ধকারের ভেতর সেই অদৃশ্য উপস্থিতি টের পেয়েছিল। বুকের ভেতর শিরশিরে অনুভূতি জমে উঠেছিল, কিন্তু কিচ্ছু বলেনি। যে কেউ বরাবরের মতোই চুপ ছিল, শুধু এগিয়ে এসে বিছানার পাশে রাখা ক্ষুদ্র স্ফটিকটি তুলে নিয়েছিল, যেটি আগে সে রেখে গিয়েছিল তাকে নিজের জগৎ দেখানোর জন্য। এবার স্ফটিক ফেরত নেওয়ার আগে গভীরভাবে তাকিয়েছিল তেয়ের দিকে, যেন সেই মুহূর্তটুকু চিরকাল নিজের ভিতরে ধরে রাখতে চায়। তেয়ের ভীষণ অদ্ভুত লাগছে, তার শরীরে যেন আগুন জ্বলছে। নিজের এমন অস্বাভাবিক পরিবর্তন অনুভব করে ভীত হয়ে উঠল সে। শরীরে তো তাপমাত্রা কেন বাড়ছে কিছুই বুঝতে পারছে না। তে যখন এসব নিয়ে ব্যস্ত, ঠিক তখনই জাংকুক ঘরে এলো। ঠিক 2 দিন পর এসেছে সে। এই 2 দিন নিজের অনুভূতি বোঝার চেষ্টা করেছে। সত্যি কি সে তেকে পছন্দ করে, ভালোবাসে? এই সব অবশেষে জাংকুক সিদ্ধান্ত নিতে পেরেছে। তাই আজকে তেয়ের সামনে সব সত্যি কথা বলতে এসেছে সে। তে যদি তার ভালোবাসা প্রত্যাখ্যান করে, তবুও সে তের আশেপাশে থাকবে। হঠাৎ নাকে ছুঁয়ে এলো অদ্ভুত সুগন্ধি। তের মন মেজাজ ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। রাগ ক্রমে কমছে, সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রাও স্বাভাবিক হচ্ছে। মেয়েটি সতর্ক হয়ে গেল, কিন্তু ভিতরের অজানা উত্তেজনা যেন আরো তীব্র হয়ে উঠছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ অনুভব করলো তার উদরে অদৃশ্য কেউ হাত রেখেছে, আলিঙ্গন করেছে, আর উষ্ণ নিঃশ্বাস ঘাড় ছুঁয়ে যাচ্ছে। তে শিউরে উঠল। মনে পড়ে গেল সেই দিনটির স্পর্শ, যা এতক্ষণ মনে হয় অব্যক্ত থেকে গেছে। ভয় নেই, বরং অন্যরকম আকর্ষণ ও টান, যেন চুম্বকের মতো শক্তি তাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তবুও তে সরে যেতে চাইল, কিন্তু জাংকুক ছাড়লো না। কে আছো? এভাবে স্পর্শ করা অন্যায়। আমি অনুমতি দেইনি, সামনে এসো। জাংকুকের মুখে ক্রূর হাসি ফুটল। আচমকায় সে তেকে কোমলভাবে কোলে তুলে নিল। তে চমকে উঠল, কলিজা যেন শুকিয়ে গেল। জাংকুক তাকে সাবধানে বিছানায় বসালো। অদৃশ্য অবস্থাতেও বলল, সামনে এলে ভয় পাবে না তো? তে কিছু বলতে পারলো না। তের ভিতরে ভয় ও উত্তেজনার মিশ্রণ, তবে সাহস জোগাড় করে বলল, না, ভয় পাবো না। জাংকুক মুচকি হাসলো। পরক্ষণেই তার মানব রূপ তের সামনে উন্মোচিত হলো। ভয়ঙ্কর রূপ না দেখিয়ে মেয়েটিকে অল্প সহ্য করার মতো রাখলো। তে নিঃশব্দে তাকিয়ে রইল। তার চোখের পলক যেন থেমে গেছে। সামনে যে পুরুষ মানুষ বসে আছে, সে চমৎকার, শান্ত আর অদ্ভুতভাবে আকর্ষণীয়। জাংকুক হালকা কণ্ঠে বলল, তে, আমাকে বেশি পছন্দ হয়েছে? তের চোখে বিষম খেলো। জাংকুক তার জাদু বলে একটি পানির গ্লাস হাজির করলো। সেসব দেখে তে আরো ভয় পেয়ে গেল। জাংকুক ইশারায় তেকে পানি পান করতে বলল, তবে তে ভয়ে পানি খেলো না। জাংকুক নিজেই তেকে পানি খাইয়ে দিতে লাগলো। মেয়েটির নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে। পানি খাওয়ার পর মুহূর্ত জাংকুক চুপ করে রইল। তের সময় দরকার। কিছুক্ষণ পর তে বলে উঠল, আপনি কে? আপনি কি আমার আশেপাশে আসেন মাঝে মধ্যে? জাংকুক তার প্রশ্নের উত্তর না দিয়ে ধীরে ধীরে তের পায়ের দিকে হাত বাড়ালো। তে চমকে উঠল। শৈল অজান্তে সজীব হয়ে গেল। তার পা দুটো জাংকুকের কোলে উঠে গেল। জাংকুক নরমভাবে এক এক করে তার পায়ের পাতায় নিজের উষ্টের স্পর্শ দিল। প্রতিটি ছোঁয়া যেন বিদ্যুতের মতো তের শরীরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল। মেয়েটি জমে গেল। হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল। জীবনে প্রথম কোনো পুরুষ তাকে এমনভাবে স্পর্শ করছে। তবে এটি কোনো সাধারণ মানুষ নয়, একটি অদৃশ্য শক্তি সম্পন্ন রহস্যময়ী প্রাণী। তের মনে এক অদ্ভুত মিলন ঘটল। ভয়, উত্তেজনা, কৌতূহল, ভালো লাগা এবং সামান্য খারাপ লাগা, সব অনুভূতি একসাথে তাকে ঘিরে ধরল। চোখ অর্ধ খোলা, নিঃশ্বাস খানিকটা দ্রুত। প্রতিটি স্পর্শ যেন তার মনকে জাগিয়ে তুলছে। জাংকুকের চোখ তের চোখে তাকিয়ে আছে। আমি জাংকুক, জিন রাজপুত্র। হ্যাঁ, আমি তোমার কাছে আসি। কেন আসেন? আমার সাথে কেন এসব করছেন? আমার বাবার উপর প্রতিশোধ নিতে? ভয়ে কথা জড়িয়ে যাচ্ছে তের।
জাঙ্কুক তের ঠোঁটে আঙুল ছুঁয়ে দিয়ে কথা থামিয়ে দিল। তোমাকে দেখে অদ্ভুত কিছু অনুভব করেছিলাম, তারপর কাছে যাওয়ার পর সেই অনুভূতি প্রবল হলো। আমি তোমার বাবাকে চিনি না তে, আমি তোমাকে ভালোবাসি, আমার জন্য বেছে নিয়েছি তোমায়, তুমি শুধু আমার। তের কি বলা উচিত কিংবা কি করা উচিত বুঝতে পারছে না সে। আজীবন বাবাকে দেখে এসেছে খারাপ জিনদের হাত থেকে মানুষকে রক্ষা করতে, অথচ আজ সেই জিন তের প্রেমে পড়েছে, তাকে নিজের বলে দাবি করছে। কি করবে তে? আমি আপনাকে ভালোবাসি না জাঙ্কুক, এক রত্তি মেয়ে তুমি, ভালোবাসা বোঝো তুমি? জাঙ্কুকের কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল তে। ভালোবাসার বয়স হোক তখন ভালোবাসবে, এখন শুধু এইটুকু জেনে রাখো, ওই পৃথিবী থেকে এই পৃথিবীতেও তে কেবল জাঙ্কুকের, আমি ছাড়া নিজেকে কারো কাছে প্রকাশ করবে না। তের মনে হলো তাকে হিপনোটাইজ করা হয়েছে। সে জাঙ্কুকের কথা মতো মাথা নেড়ে সম্মতি জানালো। এই সুদর্শন যুবকের কথা, হাসি, স্পর্শ যেন তের মন ও মস্তিষ্ক দখল করে নিচ্ছে। বেশ, আমি এখন আসছি তে, আমাকে ফিরতে হবে, আমি আবার আসবো। জাঙ্কুক তের কপালে চুমু খেলো, হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল একবার। তের যেন সুখ সুখ অনুভূতি হচ্ছে। কিশোরী বয়সের আবেগে এটুকু বুঝতে পারছে না সামনে থাকা প্রেমিক পুরুষ কোনো মানুষ নয়, ভয়ঙ্কর এক জিন। মাঝে মধ্যে তোমার স্বপ্নেও আসবো, তোমার বাবাকে বলে দিও আমাকে সে আটকাতে পারবে না, তাই বৃথা চেষ্টা না করাই উত্তম। আমি তোমাদের কোনো অনিষ্ট করতে আসিনি, আমি কেবল তোমার জন্য এসেছি। তে শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। জাঙ্কুক আর কথা বাড়ালো না, হাওয়ায় মিশে গেল তার অস্তিত্ব। তের সাথে এতক্ষণ মিষ্টি করে কথা বলতে বেশ কষ্ট হয়েছে তার, কিন্তু কি করার আর। তার মানব প্রেমিকা যে বড্ড ছোট নাজুক, তার সাথে কঠিন আচরণ করলে ভয় পেয়ে যাবে। এইদিকে জেকে বিগত কয়েকদিন যাবৎ তার ঘুম নেই। হঠাৎ যেন তার শান্ত জীবনটা এলোমেলো হয়ে গেছে, আর সবকিছুর কারণ তের প্রতি তার প্রেম তাকে শান্তিতে থাকতে দেয় না। জিন রাজ্যের সবাই জেকের উপর অনেক আশা রাখে, রাজা হতে তার উপযুক্ততা নিয়ে সবাই আশাবাদী, এমনকি তার পিতামাতাও। এই দায়িত্ব, এই প্রত্যাশার বোঝা সবকিছু মিলিয়ে তের প্রতি তার প্রেম প্রকাশের পথ আটকে দিয়েছে। ভালোবাসা যতক্ষণ একপাক্ষিক থাকে, কষ্ট কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু যখন তা উভয় দিক থেকে অনুভূতি হয়, তখন ভালোবাসা পেয়েও না পাওয়ার যন্ত্রণা দুইজনের মধ্যে ছড়িয়ে পড়ে। জেগে চায় না তে কখনো কষ্ট পাক, তাই তার মনের গভীরে লুকিয়ে রাখলো এই ভালোবাসা, কখনো প্রকাশ করবে না। তবুও দূর থেকে সবসময় সে তের খেয়াল রাখবে। এইদিকে যে প্যারানর্মাল জিনিস নিয়ে কাজ করে সেই হুজুরের কাছে গেল। এতদিনের কৌতূহল সে মেটাতে চায়। পরি ও ভ্যাম্পায়ারের মিলনে তার জন্ম, মানুষ তাকে ভেলোরিনা বলবে। তার শক্তি জাগলে জিন রাজ্য, রাক্ষস রাজ্য, সর্বরাজ্য থমকে যাবে, অস্থিরতা নেমে আসবে। গোটা সৃষ্টির জন্য তে হুমকি স্বরূপ। তার মধ্যে ভালো এবং খারাপ দুটোই আছে, কিন্তু পূর্ণ শক্তির অর্জনের পর সে যদি খারাপের দিকে ঝুঁকে, তাহলে তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হবে। আর এম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এতটুকু একটা মেয়ে, সে কিনা সমগ্র মহাবিশ্বের জন্য এত বড় হুমকি। আমি আমার মেয়েকে চিনি হুজুর, ও কখনো খারাপের দিকে যাবে না। আমি আবার আসবো, আপাতত আমাকে যেতে হবে, আমার তের জন্য ভয় হচ্ছে। আর এম বসা থেকে উঠে দাঁড়ালেন। হুজুর হেসে বলেন, তোর মেয়ে নিজেই সকলের ভয়ের কারণ হবে, তার কাউকে ভয় পাওয়ার দরকার নেই। ওর 17 বছর পূর্ণ হলেই ভেলোরিনা রূপে চলে আসবে। আর এম শুকনো ঢোক গিলল, সে দ্রুত সেখান থেকে চলে গেল। এইদিকে জেকে রাতের নিস্তব্ধতায় একটুখানি আকাশের আলো দেখছিল। দূরে তের ঘরে জানালা থেকে কোমল আলো ঝলমল করছে, তার হৃদয় যেন থেমে থেমে বয়ে যাচ্ছে। প্রতিটি নীরব মুহূর্তে তের ছবি তার মনের ভেতর আঁকা হচ্ছে। অদৃশ্য স্পর্শ, অচেনা হাসি, নীরব আহ্বান। সে জানে তার ভালোবাসা প্রকাশ করা এখনো সম্ভব নয়। রাজ্যের দায়িত্ব, পরিবারের প্রত্যাশা আর নিজের শপথ সবকিছু মিলে পথ বন্ধ করে দিয়েছে। তবু সে দূর থেকে তের প্রতি নজর রাখছে। হঠাৎ জেকে চমকালো। জাঙ্কুক, হ্যাঁ জাঙ্কুক এসেছে তের কাছে, কিন্তু কেন? সে যদি তের সাথে খারাপ কিছু করে, এই ভেবে জানালার পাশে এসে দাঁড়ালো জেকে। তে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ ঘরে জাঙ্কুকের আগমন হওয়াতে সে থেমে গেল। জাঙ্কুক তের হাত থেকে চিরুনি নিয়ে নিজে চুল আঁচড়ে দিতে লাগলো। তে কি বলবে ভেবে পাচ্ছে না। আজকাল প্রায় রাতে জাঙ্কুক আসে তার কাছে, গল্প করে, মাঝে মধ্যে রাগও করে, আবার উষ্ণতা ছড়ায়। তে জাঙ্কুককে সামনে দেখলে সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কেমন একটা ঘোরে ডুবে যায়। জাঙ্কুকের সবকিছু ভালো লাগে তার,
কলেজে গিয়ে আজ ওমর স্যারের সাথে অতক্ষণ কি কথা বলছিলে? গণিতের বিষয় নিয়ে। স্যারের থেকে দূরে থাকবে, ওনার চরিত্র ভালো না। বাজেভাবে তাকা অন্য মেয়েদের দিকে। শুধু আপনিও আমাকে দেখেন, স্পর্শ করেন। আপনি আমার কি? কেন আসেন আপনি? আচমকাই তের চুলের টান লাগায় ব্যথায় মৃদু শব্দ করে উঠল সে। জেকে বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। তের একটু কষ্ট তার সহ্য হয় না। জাঙ্কুক তের চুল শক্ত করে চেপে ধরে বলল, আমি আর অন্যরা এক। আমি তোমার কে তুমি জানো না? বলিনি আমি? কেন আসি জানো না? তের চোখ ছলছল করছে দেখে জাঙ্কুক তার হাত আলগা করলো। আবারও বিরুনি করতে লাগলো। তে ভয়ে কষ্ট পেয়ে চুপ করে রইল। জাঙ্কুক ঠোঁট কামড়ে নিজেকে ধাতস্থ করে নিল। তের সামনে নিজেকে খুব শান্ত রাখতে চেষ্টা করে সে, তবুও মাঝে মধ্যে স্বভাব প্রকাশ পেয়ে যায়। আকাশে উঠবে? তের ঘাড়ে নাক ডুবিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিয়ে শোধালো জাঙ্কুক। তে চমকে বলল, কিভাবে? জাঙ্কুক হাসলো। এইদিকে জেকে যা বোঝার বুঝে গেছে সে। তার ভালোবাসার মানুষটি তার আপন ভাইয়ের ভালোবাসার মানুষ। বিশ্রী এক অনুভূতি অনুভব হলো জেকে, কিন্তু এখানে কারো কোনো হাত নেই। জেকে লম্বা নিঃশ্বাস নিল, তারপর বলে উঠল, আমার পক্ষে তোমার জন্য নিজ রাজ্য পিতা মাতা ছাড়া সম্ভব ছিল না তে, তবে আমার ভাইয়ের পক্ষে তা সম্ভব। আমার ভাই উগ্র হলেও সে তোমাকে ভালোবেসেছে, আর জাঙ্কুকের ভালোবাসা মানে আজীবন তোমার জন্য একটা ঢাল হয়ে গেছে সে। আমার এবার শান্তি, ভালো থেকো। আমার না হওয়া ভালোবাসা। জেগে ধীরে ধীরে অদৃশ্য হওয়ার মতো সে তার অবস্থান ত্যাগ করলো, দূর থেকে ভালোবাসার প্রতি সে অদ্ভুত অনুগত্য বজায় রেখে। এইদিকে জাঙ্কুককে হাসতে দেখে ফুরু কুঁচকে ফেলল তে। জাঙ্কুক হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল, চলো। তে দ্বিধায় ভরা চোখে তাকিয়ে রইল। ভয় তার বুকের ভেতর কাঁপন ধরাচ্ছে, অথচ টানটাও তীব্র। হাত বাড়াতে চাইলেও যেন আঙুলগুলো শক্ত হয়ে যাচ্ছে। তুমি শুধু চোখ বন্ধ করো, আমি বাকি সব দেখবো। তে এক পা এগোতেই চারপাশে বাতাস কেঁপে উঠল। মৃদু শীতল হাওয়ার সাথে ভেসে এলো অচেনা গন্ধ, যেন ফুল আর আগুনের মিশ্রণ। পরের মুহূর্তে তার পায়ের নিচে আর মাটি নেই। চোখ খুলতে দেখতে পেল তে তারা ভরা আকাশের নিচে ভেসে আছে দুজন। এটা কিভাবে সম্ভব? কারণ আমি জিন। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, কারণ তুমি আমার ভালোবাসা। এইদিকে দূর থেকে জেকের ছায়ামূর্তি আকাশের ধারে ভেসে উঠল, তার মুখে বিষণ্ণ হাসি। নিজের হারানো প্রেমকে আকাশে উঠতে দেখে বুকটা হাহাকার করে উঠল, কিন্তু চোখের কোণে জল জমলেও ঠোঁটে ফিসফিস করে বলল, ভালো থেকো তে। বাতাসে ভেসে থাকা সেই মুহূর্তে তে যেন সব ভুলে গেল। পৃথিবীর মাটি, ভয়, বাবা কিছুই নেই। আছে শুধু অনন্ত আকাশ আর জাঙ্কুকের বাহু। আপনার আর আমার সম্পর্কের নাম কি জাঙ্কুক? ঘাড়ে আলতো ভালোবাসার চিহ্ন এঁকে দিল। লালচে দাগ হয়ে যাওয়াতে তে মৃদু ব্যথা অনুভব করলো, তবে কিছু বলল না। তুমি জানো, আমি কিছু বুঝতে পারছি না, সব কিছু অবাস্তব লাগছে। জাঙ্কুক এবার উষ্ঠদয় ছোঁয়ালো। মৃদু স্পর্শ থেকে কঠিন স্পর্শ অনুভব করতেই তে ব্যথার শব্দ করে উঠল। এই যে ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম, এবার বলো বাস্তব নাকি অবাস্তব? বাস্তব। আমার জীবনের ভয়ঙ্কর এক বাস্তবতা আপনি। এক সময় তারা দুজন মেঘের ভেতর ঢুকে পড়ল। জাঙ্কুক তের কানে ফিসফিস করে বলল, এই আকাশে আমি তোমার জন্য একটা রাজ্য বানাবো, যেখানে থাকবে শুধু তুমি আর আমি। পরের দিনই তের কলেজে নতুন লেকচারার আসে। এরই মধ্যে তের সাথে কিছু অস্বাভাবিক কিছু হতে থাকে। তে ভাবে হয়তো জাঙ্কুক তার কাছে থাকার জন্য এরকমটা হয়, কিন্তু আসলেই কি তাই? সেবার জিন রাজ্যে লড়াইয়ের সময় ছায়া জিনরা বুঝতে পেরেছিল তের কাছে স্ফটিকের দ্বিতীয় অংশ আছে। সেই থেকেই তেকে টার্গেট করেছিল। আজ সুযোগ পেয়ে তের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য এসেছে। তে মেঝেতে ছিটকে পড়ল, চোখ ছলছল করছে তার। জাঙ্কুককে মনে মনে স্মরণ করতে লাগলো সে। ঠিক তখনই বজ্রপাতের মতো শব্দ হলো। জাঙ্কুক হাওয়ায় ভেসে ঘরের ভেতরে প্রবেশ করলো। তার চোখে আগুন জ্বলছে, হাতে শিখার বল। তোদের সাহস কিভাবে হয় আমার ফুলের কাছে আসার? মুহূর্তের মধ্যে ঘরের ভেতর শিখা আর অন্ধকারের লড়াই শুরু হলো। তে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, তার বুক কাঁপছে। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে গেল আর একটা অবায়ব জেকে। শান্ত অথচ কঠিন মুখে সে জাঙ্কুকের পাশে এসে দাঁড়ালো। দুই ভাই একসাথে। জাঙ্কুক এই মুহূর্তে জেকেকে নিয়ে কিছু ভাবলো না, তবে তে চমকালো। জাঙ্কুকের মতোই দেখতে সে, কিন্তু কে? তারপর দুই ভাই একসাথে সাজিনের সাথে লড়াই করলো। কয়েক মুহূর্তের লড়াইয়ের পর সেটা ধোয়ার মতো মিলিয়ে গেল। ঘর আবার নিস্তব্ধ। তে ভয়ে কাঁপতে কাঁপতে জাঙ্কুকের দিকে তাকালো। এটা কি হলো? তুমি নিরাপদে আছো, আমি আসি। জাঙ্কুক তেকে বাহুতে জড়িয়ে বলে উঠল,
কিন্তু জেকের চোখে অন্যরকম শীতলতা। সে ধীরে ধীরে এগিয়ে জানালা দিয়ে চলে গেল। উনি উনি কে ছিলেন জাংকুক? তুমি চিন্তা করো না, উনি আমার যমজ ভাই। তোমাকে রক্ষা করতে এসেছিল। তোমার উপর আক্রমণ হওয়ার সাথে সাথে আমি টের পেয়ে যাব। অতঃপর জাংকুক জিন রাজ্যে ফিরে যাওয়ার পর জেকে কেন তেকে রক্ষা করতে গিয়েছিল সেটা ভাবতে থাকে। এটা জাংকুক বুঝে গেল, এটা কেবল ভাইয়ের কর্তব্য নয়, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। এক মুহূর্তের জন্য দুই ভাইয়ের চোখে চোখ আটকে গেল। তাদের দৃষ্টির ভিতর ঝলসে উঠল একই আগুন। সেই নীরব মুহূর্তে জাংকুক সব বুঝে গেল। জেকেও তের প্রতি দুর্বল, ভীষণ রকমের দুর্বল। কিন্তু বাবা মায়ের বাধ্য সন্তান হওয়ার ফলে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারেনি। শুধু জাংকুক জেকেকে প্রশ্ন করলো কেন সে তেকে রক্ষা করতে গিয়েছিল। এমনটা যেন আর না হয়। তেকে সুরক্ষা দেওয়ার জন্য সে নিজেই যথেষ্ট। এদিকে জেকে খুব সূক্ষ্মতার সাথে বিষয়টার সামনে নিল। আমি শুধু তেকে রক্ষা করতে চেয়েছিলাম, আমার অন্য কোনো নিয়ত ছিল না। তোমাদের যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবে। অতঃপর জেকে চলে গেল সেখান থেকে। জাংকুক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার ভাইটা আসলে অনেক ভালো। পরের দিন তে যখন ক্লাসে, গত কয়েকদিন ধরে তের শরীরের ভিতর অদ্ভুত পরিবর্তন হচ্ছে। হঠাৎ করে তার শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কখনো আবার চারপাশ শীতল হয়ে উঠছে। আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখে কখনো নীলাভ ঝলক দেখা যায়, কখনো রক্তিম লাল। সে ক্লাসে ঠিকমতো মনোযোগ দিতে পারছে না। তের জন্মদিন আজ, কিন্তু তার মনে হয়ে আছে বিষণ্ণ। এরই মধ্যে জাংকুকও চলে আসলো। চোখের পলকে ঘরের পুরো পরিবেশ পাল্টে গেল। একটু আগেও যেখানে ছিল অচেনা আতঙ্ক, সেখানে এখন জন্মদিনের সাজে ভরে উঠল সব। মাঝখানে সাজানো টেবিলে চকচকে কেক রাখা। এরপর জাংকুকে এক ইশারায় তের পোশাকও পাল্টে গেল। মুহূর্তে সে রাজকন্যার সাজে সেজে উঠল। ঝলমলে পোশাক, চুলে গুজে দেওয়া ফুলের মুকুট, আর চোখে ছড়ানো অদ্ভুত উজ্জ্বলতা। ঠিক তখনই দেয়াল ঘড়ি 12টার টিং টিং আওয়াজে কেঁপে উঠল। আলো ঝলমলে। সেই মুহূর্তে জাংকুক তের কাছে ঝুঁকে ফিসফিস করলো, শুভ জন্মতিথি আমার প্রেমিকা। বিস্ময়ে সে জাংকুককে জড়িয়ে ধরলো। জাংকুকও তেকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখলো কিছুক্ষণ। চলো কেক কাটবে। এরই মধ্যে তের দরজায় তের বাবা মা নক করলো। তের কথা মতো জাংকুক এক কোণায় চলে গেল। কিন্তু RM ও জিন কেউ কোনো প্রশ্ন করলো না তের পোশাক নিয়ে, কারণ জাংকুক তাদের স্মৃতি ভ্রষ্ট করে দিয়েছে। তে খুশি মনে কেক কেটে তার বাবা মাকে খাওয়াতে লাগলো। তার বাবা মাও তেকে খাওয়াতে লাগলো। জাংকুক দূরে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে আর মিটে মিটে হাসছে। হঠাৎ ঘরের বাতিগুলো একে একে মিটমিট করে উঠলো। তারপর যেন অদৃশ্য ঝড় বইতে লাগলো ভিতরে। জানালার কাজ কাঁপতে লাগলো। টেবিলের উপর রাখা কেক মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হলো। তে কি হচ্ছে এটা? তের মা ভীতু কণ্ঠে মেয়ের দিকে ঝুঁকে বলল। কিন্তু তার আগেই তের চোখ দুটো অদ্ভুত সোনালি আলোয় জ্বলে উঠল। চারপাশের বাতাস যেন আগুন আর বরফ মিশে কাঁপতে লাগলো। RM আতকে উঠে স্ত্রীর হাত চেপে ধরলেন। মুহূর্তের মধ্যে ঘরে প্রবল শক্তির ঢেউ ছড়িয়ে পড়লো। চারপাশের দেয়াল কেঁপে উঠলো। বুক ধকধক করতে লাগলো সবার। জাংকুক তের এমন আচরণে অবাক হয়ে যাচ্ছে। মেয়েটা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তেকে শান্ত করতে হবে। ঠিক তখনই আলোর ঝলক কাটিয়ে হঠাৎ জাংকুক দৃশ্যমান হয়ে উঠল। সে এক লাফে তের সামনে গিয়ে দু হাত দিয়ে মেয়েটার কাঁধ চেপে ধরলো। শান্ত হওয়াতে আমি আছি। জাংকুকের কণ্ঠে বিস্ময়কর দৃঢ়তা। ধীরে ধীরে তার স্পর্শে তের শরীর কাঁপতে লাগলো, কিন্তু শক্তির তাণ্ডব থেমে গেল না। জিন RM স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। তাদের সামনে প্রথমবারের মতো পরিষ্কার হলো তাদের মেয়ে কোনো সাধারণ মানুষ না। RM এতদিনে সন্দেহ করেছিল তার মেয়ের সাথে হয়তো কোনো জিনের সম্পর্ক স্থাপিত হয়েছে। আজ তা পরিষ্কারও হলো। জাংকুক যেন এই মুহূর্তে একমাত্র শক্তি যে তেকে সামলাতে পারবে। জাংকুক কোনো মতে তেকে বিছানায় বসালো। তবে পরক্ষণেই তে হঠাৎ দাঁড়িয়ে গেল। তার শরীর থেকে এক অদ্ভুত আভা বের হতে লাগলো। চোখ দুটো মুহূর্তেই গভীর সমুদ্র নীল হয়ে উঠল, যেন পুরো মহাবিশ্ব সেখানে ঘুরে বেড়াচ্ছে। জাংকুক বিস্মিত চোখে তাকিয়ে রইল। সে জানতো তের মধ্যে কিছু আছে, কিন্তু এমন কিছু তার কল্পনার বাইরে। আশ্রমিক বাইরে ঝড় শুরু হয়েছে। বাতি একের পর এক ফেটে গেল। টেবিলের উপর রাখা জিনিসপত্র ভাসতে শুরু করলো। প্রকৃতিও যেন তের শক্তির প্রভাবে রং বদলে ফেলেছে। তে ফুপিয়ে উঠল, আব্বাজান, আম্মাজান। জাংকুক, আমার সাথে সব কি হচ্ছে? আমার ভীষণ কষ্ট হচ্ছে। সে ভ্যালোরিনা, পরি ও ভ্যাম্পায়ারের মিলনে জন্ম নেওয়া সেই সত্তা, যার শক্তি একদিন হয়তো জিন রাজ্য কাঁপিয়ে দেবে। তের বাবা মা অসহায় চোখে জাংকুকের দিকে তাকিয়ে রইল, যেন তারা চাচ্ছে
জাঙ্কুক তার মেয়েকে বাঁচাক। আচমকাই জাঙ্কুককে শুয়ে দিল তে। রাজে পাখা দুটো ঝাঁপিয়ে অদৃশ্য হয়ে গেল মেয়েটা। জাঙ্কুক তের বাবা মাকে আশ্বস্ত করে বলল, আমি আছি, তের কিচ্ছু হবে না, আমি ওকে নিয়ে আসবো। উদ্ভ্রান্ত পাখির মতো আকাশে ভেসে বেড়াচ্ছে তে। কি করছে, কোথায় যাচ্ছে নিজেই যেন জানে না। প্রকৃতিতে তখন ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছে। দমকা হাওয়ার দাপটে চারপাশের গাছপালা উপড়ে পড়ছে, বিদ্যুৎ চমকে পাহাড় ধসে পড়ছে। তীব্র বৃষ্টিতে পৃথিবী যেন ডুবে যাচ্ছে। হঠাৎই ঝড় বৃষ্টির গর্জন ভেদ করে সামনে ভেসে উঠল এক নীলাভ রোশনি। শেষ মুহূর্তে প্রকাশ পেল এক ভ্যাম্পায়ারের ভয়ার্ত অবয়ব। তার শরীর ফ্যাকাশে, চোখ দুটো টকটকে লাল আগুনের মতো জ্বলছে। তার সামনে দাঁড়িয়ে থাকা ভ্যাম্পায়ার আর কেউ নয়, সাইনো, তাদের কলেজের নতুন লেকচারার। তে, কি করছো তুমি? হুঁশে ফেরো। কিন্তু তে যেন নির্বিকার, তার চোখে যেন কোনো এক জগতের অগ্নিশিখা জ্বলছে। কোনো জবাব না দিয়ে সে শুধু এক আঙুল উঁচিয়ে সাইনোর দিকে ইশারা করলো। মুহূর্তে এক অদৃশ্য শক্তি সাইনোকে সিটকে দূরে ফেলে দিল। তে, আমি তোমার আপনজন, আমার কথা শোনো। তুমি শান্ত হও, তোমাকে তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে হবে। তুমি সাধারণ কেউ নও, তুমি ভেলোরিনা, আমার ছোট চাচার একমাত্র কন্যা। তুমি আমার চাচাতো বোন। কিন্তু কোনো কথাই যেন তের কানে পৌঁছাচ্ছে না। তের তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বজ্রপাত তার নির্দেশে আকাশ ছিঁড়ে নামছে, মাটিতে আগুন জ্বলছে, আকাশ থেকে অগ্নি খোলা নেমে আসছে। এইদিকে জাঙ্কুক তেকে খুঁজে বেড়াচ্ছে। কোথায় গেলে প্রেমিকা? শেষমেশ জাঙ্কুক চোখ বন্ধ করলো। ভালোভাবে জানে পৃথিবীর মানুষের খোঁজে নিজের শক্তি ব্যবহার করা জিন রাজ্যের কঠোর নিয়ম ভঙ্গের সামিল, কিন্তু নিয়মের ভয় তার নেই। তে বিপদে আছে, এটাই একমাত্র সত্য। নিয়ম ভেঙে মন সংযোগ করতেই হঠাৎ চোখের সামনে ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। তে, তার প্রেয়সী, অথচ এখন এক দানবীয় রূপে। বজ্রপাত, আগুন আর তাণ্ডব, পৃথিবীর ভারসাম্য কেঁপে উঠছে। জাঙ্কুকের বুকটা মুহূর্তেই ধক করে উঠল। না, এভাবে চলতে দিলে সর্বনাশ হয়ে যাবে। সে তার জাদুর মাধ্যমে কয়েক সেকেন্ডের ভিতরে তের সামনে গিয়ে উপস্থিত হলো। জাঙ্কুক কোনো কিছু চিন্তা না করে হঠাৎ তেকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মুহূর্তেই তের শরীর থেকে প্রচণ্ড তাপ বের হতে লাগলো। তবুও জাঙ্কুক ছাড়লো না, শক্ত করে নিজের দিকে টেনে দাঁড় করালো। প্রেমিকা, আমার চোখের দিকে তাকাও। জাঙ্কুক ধীরে ধীরে দু হাতে তের গালে হাত রেখে চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। শুধু আমার দিকে তাকাও। তে এক মুহূর্তের জন্য তাকালো, তবে চোখে এখনো অশান্তি। জাঙ্কুক তের উষ্টে নিজের উষ্ট ছুঁয়ে দিল। মুহূর্তের জন্য সবকিছু ভুলে সে তের উষ্টে সুধা পান করতে ব্যস্ত হয়ে গেল। তে হঠাৎ শান্ত হয়ে গেল, যেন জাঙ্কুকের উষ্ণ স্পর্শ তার ভেতর থেকে সব অশান্তি বের করে দিয়েছে। সে অবচেতনভাবে জাঙ্কুকের গলায় জড়িয়ে ধরল, নিজের সাড়া দিতে লাগলো। সাইনো দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে রাগে হাত মুঠো করে ফেলল। জিন তাদের পরম শত্রু, সেই শত্রুই কিনা তেকে নিয়ন্ত্রণ করলো। সে সাথে সাথে সেখান থেকে প্রস্থান করলো। এইদিকে তে শরীরটা কেমন নেতিয়ে পড়লো। ভ্যালোরিনার রূপ অদৃশ্য হয়ে সাধারণ মানুষের রূপে ফিরে এলো সে। জাঙ্কুক তেকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অজ্ঞান অবস্থায় তেকে নিয়ে তের বাবা মায়ের কাছে তেকে দিয়ে আসলো আর বলল তেকে কিছু জিজ্ঞাসা না করতে, ওর এখন রেস্টের প্রয়োজন। অতঃপর জাঙ্কুক সেখান থেকে চলে গেল। তের বাবা মার বিশ্বাস অর্জন করে ফেলেছে সে। পরের দিন সাইনো তের সাথে সুযোগ বুঝে দেখা করলো। সাইনো নিজের পরিচয় আবার বলল এবং তেকে নিজের চাচাতো বোন ঘোষণা করলো। তেও আশ্বস্ত হলো আসলে সাইনো তার চাচাতো ভাই। তারপর নিজের স্বইচ্ছায় সে ভ্যাম্পায়ার রাজ্যে প্রবেশ করলো। সেখানে তার বাবা মায়ের ছবি দেখতে পেল, পাশাপাশি চাচা চাচিদের সাথে দেখা করলো এবং তারা জানালো জিন রাজ্যের রাজা এবং রানী তারা ষড়যন্ত্র করে তের মা বাবাকে মেরে ফেলেছে। জিন জাতি হলো তাদের পরম শত্রু। তে মনে মনে ভাবলো, কিন্তু জাঙ্কুক, ও তো কোনো অপরাধ করেনি। ইভেন ও আমার সুরক্ষা দিয়েছে, কখনো আমার ক্ষতি করেনি। কিন্তু যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি আমি অবশ্যই দেব। তার চোখগুলো আবারও ভ্যালোরিনার চোখের মতো হয়ে গেল। তার শরীর যেন ঝলসে যাচ্ছে প্রতিশোধের নেশায়। সাইনো তেকে আরো উস্কে দিল। এতে যুদ্ধ ঘোষণা করলো জিনদের সাথে ভ্যাম্পায়ারের, এবং যে করেই হোক এই যুদ্ধে তাকে জয়ী হতেই হবে। তার বাবা মায়ের খুনিদের শাস্তি দিতে হবে। রাতে যখন তে রুমে জাঙ্কুক আসে, তখন তের চোখে মুখে কিছু কাঠিন্য দেখতে পায়। সে আজ করতে পারে কিছু একটা ঘটতে চলেছে। জাঙ্কুক থাকা অবস্থায় পরি রাজ্য থেকে পরীরা আসে আর বলে তেকে ডেকেছে তার নানি। তের মা পড়েছিল, এটা আবার কেউ ভুলে যেও না।
কিন্তু সেই পরীদের কথাতে তোয়াক্কা করে না। সে যায় না তার নানির সাথে দেখা করতে। এইদিকে জাঙ্কুক তেকে বোঝাচ্ছে একটু শান্ত হতে, মস্তিষ্ক ঠান্ডা রাখতে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া কখনোই ভালো কিছু বয়ে আনে না, কিন্তু তের কানে যেন এসব কোনো কথাই যাচ্ছিল না। অতঃপর শুরু হলো যুদ্ধ। ভ্যাম্পায়াররা আক্রমণ করেছে জিনদের রাজ্যে। যুদ্ধক্ষেত্রে নদীর মতো রক্ত ঝরছে ভ্যাম্পায়ারদের। জিনদের নিষ্ঠুর আঘাতে ধীরে ধীরে পতন হচ্ছিল ভ্যাম্পায়ার বাহিনীর। এরই মধ্যে অন্ধকার যুদ্ধক্ষেত্রে বজ্রের মতো আবির্ভূত হলো তে, ভ্যালোরিনা। ভ্যাম্পায়াররা তার চেহারা দেখে নতুন উদ্যমে চিৎকার করে উঠল, ভ্যালোরিনা আমাদের সাথে আছে। এই চিৎকার জিন যোদ্ধাদের বুকের ভেতর ভয় ঢুকিয়ে দিল। তবু তাদের রাজা গর্জে উঠল, ওকে ঘিরে ধরো, আজ ভ্যাম্পায়ার জাতি শেষ হবে, আমরা পিছু হটব না। রাজা অর্থাৎ সুগাকে সামনে রেখে জিন যোদ্ধারা ধেয়ে এলো, কিন্তু ভ্যালোরিনা যেন মৃত্যুদূত। এক আঘাতে সে বাতাস চিরে ফেলল। তার সেই আঘাতে ডজন ডজন জিন ছিটকে গিয়ে রক্তের মাটিতে রাঙিয়ে দিল। তলোয়ার থেকে বেরোনো কালো আগুনে জিনদের অস্ত্র গলে গেল। তাদের দেহ ছাই হয়ে মাটিতে ভেঙে পড়ল। ভ্যাম্পায়ার সৈন্যরা এই দৃশ্য দেখে নবশক্তিতে ঝাঁপিয়ে পড়ল। এবার টের চোখ স্থির করলো জিন রাজার দিকে। তার চোখে লাল আলো ঝলসে উঠল। তোমার সময় ফুরিয়ে এসেছে খুনি। তে ঝাঁপিয়ে পড়ল। রাজা প্রতিরোধের চেষ্টা করলো, কিন্তু প্রতিটি আঘাত তার শক্তি ক্ষয় করছিল। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে অনুনয় করে উঠল, তে আমাকে মেরো না, ক্ষমা করো আমাকে। তুমি তুমি পরি রাজকন্যার মেয়ে, তুমি সেই তে। রাজা কথা শেষ করার আগে তে গর্জে উঠল, আমি সেই তে যার গোটা পরিবারকে খুন করেছিলে তুমি। কিন্তু আফসোস, সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছেন, তোমার ধ্বংসের জন্য রেখেছেন আমায়।